বলা যাবে না এখন। চলতে গেলে সাপ, বাঘ, ভাল্লুক এগুলো আছে, তার জন্য হাতে সবসময় একটা লাঠি হলে একটা লাঠি ভাইয়ের মতন কাজ করে। মহিলাকেও বাগে ধরছে এখানে, আমি তাকে উদ্ধার করেছিলাম। 1-150 লোক মারা গেছে, যে জীবিত আছে কেউ মারা গেছে। কখন কোন দুর্ঘটনা ঘটে কেউ বলতে পারে না। এখনো 1 থেকে 2 কিলোমিটার গভীরে ঢুকতে হবে। গভীরে ঢুকতেছি, কিন্তু আমাদের অনেক সতর্ক থাকতে হবে। ভাই, আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা এটা। বন্ধুরা, আজকে আমরা সুন্দরবনে আসছি। আজকে আপনাদের মজার জিনিস দেখাবো। সেটি হচ্ছে এই সুন্দরবনে যারা মওয়াল আছে, যারা মধু সংগ্রহ করে, তারা কিভাবে মধু সংগ্রহ করে, বনে কিভাবে যায়, সেটি কিন্তু দেখার জন্য যাচ্ছি। আজকের এই যাত্রাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটি যাত্রা হতে চলেছে। আসলে এটি আমার জীবনের নতুন অভিজ্ঞতা। তবে সেখানে কিন্তু ভয় আছে, মাঝে মধ্যেই বাঘ কিন্তু মানুষ টেনে নিয়ে যায়। আল্লাহ ভরসা, আল্লাহকে স্মরণ করে যাচ্ছি। সামনে আমাদের নৌকা এবং সেখানে গনি ভাই আছে। গনি ভাই সম্পর্কে আমরা যেতে যেতে তার সম্পর্কে আপনাদেরকে বলবো। সে কিন্তু অনেক সাহসী একজন লোক এবং মোটামুটি পরিচিত একটি লোক। তার পরিচয় দেব যেতে যেতে, এবং খাঁটি মধু কিভাবে আপনারা নিতে পারেন সেটিও বলে দেব। সুন্দরবন ঘেঁষা কালেঞ্চি গ্রাম থেকে মওয়ালদের সাথে আমাদের যাত্রা সুন্দরবনের গহীনে। জোয়ারির পানি নেমে যাওয়ায় ভাটায় আটকে থাকা নৌকা টেনে নামানো হচ্ছে নদীতে। বন্ধুরা, আমরা এই নৌকা নিয়ে বনের গভীরে যাব। এই যে দেখতে পাচ্ছেন যে শুকনোর মধ্যে নৌকা এখন পানিতে নামানো হচ্ছে। দাদারা এভাবেই নৌকা টেনে টেনে পানিতে নামায়। তো তাদের সাথেই সেই গহীন বনে যাব, কিভাবে তারা মধু সংগ্রহ করে সেটি কিন্তু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সবাই মিলে নৌকা টেনে ভাসিয়ে দিলাম দাজিখালি নদীতে। আমরা এখন নৌকায় উঠবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নৌকায় উঠেছি আমরা, সামনে বসবো। এই যে সুন্দরবন। খুব আস্তে আস্তে নদীর গা ঘেঁষে চলতে শুরু করলাম আমরা। বন্ধুরা, আমরা সুন্দরবনের দজিখালি নদী দিয়ে এই যে নৌকা নিয়ে যাচ্ছি একটা বিশেষ জিনিস আপনাদেরকে দেখানোর জন্য। মধু কিভাবে সংগ্রহ করে মাওয়ালরা। আসলে মাওয়ালদের জীবনও কিন্তু সহজ না। এরকম মধু সংগ্রহ করতে যে শত শত মাওয়াল মারা গেছে বাঘের কামড়ে। এটা কত বড় যে জীবনের রিস্ক নিয়ে তারা বনে যায়। আজকে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাথে আছে গনি ভাই। গনি ভাই কিন্তু একজন আসলেই গুণী লোক। সেটি হচ্ছে, ওনাকে আপনারা অনেকেই চিনতে পারছেন বা অনেকেই যারা না চিনতে পারছেন তাদের সাথে পরিচয় করে দিব। গনি ভাই হচ্ছে আসলে রেস্কিউ টিমের একজন সদস্য, যারা বনে বিপদে পড়ে, বাঘে নিয়ে যায়, কুমিরে নিয়ে যায়, তাদের মুখ থেকে কিন্তু সেই ভিকটিম, সেই মানুষকে ছাড়িয়ে আনে এই গনি ভাই, যার কারণে তার নামকরণ হয়েছে টাইগার গনি। বিভিন্ন সরকারি প্রোগ্রামে বন নিয়ে যারা জানতে চায়, এই গনি ভাই কিন্তু সেই সেমিনারে উপস্থিত থাকে। তার অনেক জায়গা থেকে ডাক আসে, এমনকি ইন্ডিয়া থেকেও তার ডাক এসেছিল। যাই হোক, এই গুণী মানুষটা আমাদের সাথে আছে। আসলে ওনাকে পাইছি, এটা আমাদের ভাগ্য। তো যেতে যেতে গনিবার সাথে কথা হবে, বন সম্পর্কে জানা হবে এবং কিভাবে মধু সংগ্রহ করে মাওয়ালরা সেটাও আমরা দেখাবো। আজকের যাত্রায় আমাদের সাথে আছে গনিবাই, যিনি খুবই সাহসী এবং পরোপকারী একজন মানুষ। হিংস্রবাঘের মুখ থেকে প্রায় 100-র অধিক মানুষ ছিনিয়ে এনে দিয়েছে তাদের পরিবারের হাতে। সেই থেকে তার নাম হয়ে যায় দয়ালু টাইগার গনি। আমাকে টাইগার গনি কেন বলা হয়? এই সুন্দরবন উপকূলে মানুষের বাঘে ধরে। এরা মাছ ধরতে যায়, কাঁকড়া ধরতে যায়, ইভেন
এরা মধু সংগ্রহ করতে যায়, বাগে ধরে। ওই মানুষটা উদ্ধার করতে অনেক রিস্ক, অনেক কষ্টকর। এখন আমি কারোর কথা শুনি না, আমি দ্রুত ওই ওনাদের কাছ থেকে খবর নিয়ে আগে ওই মানুষটাকে উদ্ধার করে নিয়ে আসি। আমি এই পর্যন্ত 126 জনকে উদ্ধার করেছি, 106 জনকে উদ্ধার করেছি, 26 জন এখনও জ্যান্ত আছে। এলাকাবাসীর একটাই ভালোবাসা আছে, আমাকে গনি গেছে, ও কিছু না হলেও কিছু আনবেন, ও জ্যান্ত আনবেন। তবে জ্যান্ত আনাটা খুবই কষ্টকর। বাঘের সামনে যখন আমরা লাশ উদ্ধার করতে যেয়ে মোটামুটি বাঘের সম্মুখে পড়ে যায়, এরকম গর্জনও দেয়। আমরাও মোটামুটি বাঘের সামনে বাঘের চোখে চোখ রেখে অনেক বড় গর্জন দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে জীবনটা হাতের মুঠোয় করে এই মানুষকে বাঁচানোর জন্য, এই মানুষকে রক্ষা ক্ষেত্রে, এই মানুষকে সেবা করার ক্ষেত্রে, মানুষকে বাঘের মুখ থেকে আমি কেড়ে এনে তাদের স্বজনদেরকে হস্তান্তর করি। আমি আগে ওয়াইল টিমে চাকরি করতাম, 19 সালে আমাদের প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার কারণে ছাঁটা হয়ে গেছে। সেখান থেকে আমি আর কারোর সাথে ওইভাবে যোগাযোগ করি নাই, আর ওনারাও আমার সাথে যোগাযোগ করে নাই। তবে বাঘ সম্পর্কে আমি অনেক কিছু জানি। আমি প্র্যাকটিক্যালে, আমার জন্ম সুন্দরবন উপকূলে, বাঘের A to Z কালচার, ও কীভাবে খাবার দাবার, মিটিং, টেরিটরি, তারপরে ওর ন্যাচারালভাবে যে চলাফেরা, শিকারি বা তার পদচিত্র দেখে বলতে পারবো যে তার বয়স, তার সে শিকারি কিনা বা তার বর্তমান অবস্থান কি, এতটুকু আমরা অবশ্যই বাঘ সম্পর্কে কোনো প্রশ্ন যদি থাকে আমি অবশ্যই সঠিকভাবে উত্তর দিতে পারবো ইনশাল্লাহ, আশা করি। এটা এই বাঘ, এই সুন্দরবনের বন্য প্রাণী সম্পর্কে আমি ওয়াইল্ড টিমে কাজ করতে করতে আমি অনেক কিছু শিখেছি এবং আরও শিখতে চাই এবং আরও মানুষকে শেখাতে চাই, জানাতে চাই। এই যে শেখানোর ক্ষেত্রে আমাকে যে কোনো বেনিফিট দিতে হবে এটা কিন্তু না, আমাকে কোনো বেনিফিট দেওয়ার প্রয়োজন নাই। যদি কোনো বাঘ সম্পর্কে কোনো প্রয়োজন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। বাঘের কিছু আলামত থাকে, সেটা হলো যে বাঘের প্রস্রাব, বাঘের পায়খানা, তারপরে বন্য প্রাণীর যে মানে মুখের যে একটা ভূমিকা, চুপ করে বসে থাকা বানর, হরিণগুলো টাউ টাউ করে চলে যাওয়া এবং পাখিগুলো কিচিরমিচির করে চলে যাওয়া, তারপরে বন্য শুকরগুলো থুমকে দাঁড়িয়ে এরকম শব্দ করে দৌড় মারা, এইসব কালচারগুলো আমরা অবশ্যই মোটামুটি সংগ্রহ করে আমরা বলতে পারবো যে এখানে বাঘ আছে। গনিবার সাথে কথা বলতে বলতে দোজিখালি নদী পার হয়ে চলে আসলাম পিনমারা খালের অভিমুখে। বন্ধুরা, আমরা নদী থেকে এখন এই যে সুন্দরবনের খালে প্রবেশ করতেছি। এই খালের নাম হচ্ছে পিনমারা খাল। প্রত্যেকটা খালেরই কিন্তু নাম আছে। এই যে আমরা এখন গভীরে ঢুকতেছি, কিন্তু আমাদের অনেক সতর্ক থাকতে হবে। প্রতিনিয়তই কিন্তু এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আসে, অনেক মানুষকে নিয়ে গেছে এইখান থেকে, হ্যাঁ, এবং এইখান থেকে একটা মহিলাকেও কিন্তু নিয়ে গেছে। অতএব আমাদের যা করতে হবে আল্লাহর উপরে ভরসা রেখে এবং খুবই সাবধানে করতে হবে, কারণ আমরা যাচ্ছি, কারণ আমরা কিন্তু এই বন সম্পর্কে আমাদের আইডিয়া 0%। যদিও আমাদের সাথে গনি ভাই আছে, গনির ভাইয়ের অভিজ্ঞতা আকাশ সমান, তারপরেও আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এই খালটার নাম হলো পিনমারা। আমাদের সুন্দরবনে তা বাউন্ডারি দিয়ে 200 নদী, 250 খাল আছে নামকরণ বড়গুলা, আর ছোট ছোট খালের নাম বিভিন্ন নাম আছে, যেমনটা হলো চাকদা, পিনমারা, সীমানার খাল, ডেন্নেখালি, ফকির খাল, তারপর ধলের খাল, তারপর হলো এখান থেকে বয়স শিশে, চোখালি, হ্যাঁ, বিভিন্ন খালের নাম আছে সুন্দরবনের ভিতরে। এই খালের ভিতরে প্রায় 2007-এর পরের থেকে 6 জনকে আক্রমণ হয়েছে বাঘের। তো একটা মহিলাকেও বাঘে ধরছে এখানে, আমি তাকে উদ্ধার করেছিলাম। এখানে খুকি বলে একটা মহিলাকে বাঘে ধরছে, আইব ভাইকে বাঘে ধরছে, তারপর রেজাউলকে বাঘে ধরছে, হ্যাঁ, আর অনেক আগে তো নাম মনে নেই, ডায়েরি দেখতে হবে। বন্ধুরা, আমার একটু ভয় হচ্ছে, কারণ আমরা যে বনের ভিতরে ঢুকছি, এইখানে বাঘ, কুমির সব সময়ই চলাফেরা করে। মানে এইখানে যারা এই পেশার সাথে জড়িত তারা একটু খাওয়ার জন্য দেখুন জীবনের কত বড় রিস্ক নেয়, আর আমরা রিস্ক নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আসলে তারা কিভাবে মধু সংগ্রহ করে, তাদের জীবনটা কিন্তু সহজ না। দেখুন, এই যে আমরা জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ করতেছি এখন।
কি খুঁজতেছেন? এখন আমরা কারু কারো কি? ওই যেটা দিয়ে মধু কাটতে হয়, মধু তা খুঁজতেছি, পাতা খুঁজতেছি কোথায় পাওয়া যায়। কারো পাতা দিয়ে কি করবেন? ওইটা দিয়ে ধোয়া দিতে হয় মধু সংগ্রহ করতে গেলে। আর দেখতেছি এদিক ওদিক কোথায় পাওয়া যায় কারুটা। 1-150 লোক মারা গেছে, জীবিত আছে, কেউ মারা গেছে। তারপর আপনার এটা করেন? এটা তো পেটের দায় করতে হয়। এই নদী এলাকা বসবাস আমাদের, নদীর উপর নির্ভরশীল। আচ্ছা, আমাদের মোটামুটি আর কত গভীরে যাওয়া লাগতে পারে? এখনো 1 থেকে 2 কিলোমিটার গভীরে ঢুকতে হবে। বন্ধুরা চিন্তা করুন যে আমরা বনের গভীরে আছি, এই যে এই আরো 1-2 কিলোমিটার গভীরে ঢুকতে হবে, সেটাই এই ভাই বললো। আমার তো মানে ভালো লাগতেছে না, আমি শুধু তাড়াহুড়া করতেছি যে কখন আমরা জায়গায় পৌঁছাইতে পারবো। আসলে ওনাদের বাসায় কারো বলে, যেটাকে জ্বালিয়ে ধুমা করে মৌ সরানো হয় চাইকে থেকে, সেটা খুঁজতেছে। আমরা অনেক খুঁজতেছি, পাচ্ছি না। সেটা পাইলেই আমরা যেখানে মৌচাক আছে সেখানে যাব। বন্ধুরা আমরা এখন বনের ভিতরে ঢুকবো। এই যে দেখুন ওনাদের জুতা, ওনারা এই জুতা পরেই বনে যায়, সাদা। তো আমি ওনাদের জুতা পরে নিচ্ছি। বনে প্রবেশ করার আগে খুব ভালোভাবে সবাইকে সতর্ক করে দিচ্ছে গনি ভাই। আমরা এখন যাব সুন্দরবনের ভিতরে। তো আমরা সবাই কিন্তু এখন খুব সতর্ক থাকব। কেন সতর্ক থাকব? একটা 25 গ্রাম পাখি আছে ছোট্ট, তো ও যতটুকু চিকন ডালে বসবে চুরুত শব্দ হবে বা ভেঙে যাবে, ওই শব্দটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। কেননা ওই শব্দটাকে দেখতে হবে ওটা কিসের, হরিণের বা অন্য কোনো প্রাণীর না বাঘের। যদি হয় তাহলে একসাথে মিলে চারিদিকে শব্দ করতে করতে মোটামুটি আমরা যে দেখব যে কিসের শব্দ। চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যে এই সুন্দরবনে 1 কেজি মধু সংগ্রহ করার সময় একটি প্রাণ চলে যায়, সেই প্রাণটা কোনো দিন পাওয়া যায় না। তবুও এই সুন্দরবন উপকূলে মানুষেরা জীবন জীবিকার জন্য জীবনের বাজি রেখে পর্যন্ত এই সুন্দরবনে আসে। এই হেতালি গাছের ভিতরে বাঘ থাকে, এই সুন্দরবনের ভিতরেই মোটামুটি এই যে হেতালি গাছ, এর ভিতরেই বাঘ থাকে। আর এখানে এরকম জায়গায় কিন্তু মানুষকে বাঘে ধরে। আর আমি তাৎক্ষণিক খবর পেয়ে কি করি, কোনো কথা না শুনেই আমি দ্রুত যেয়ে মানে কি বলবো যে আমি তখন একটা গণি 5টা হয়ে যাই, যেয়ে কি করি এই মানুষকে দ্রুত উদ্ধার করে তার স্বজনদেরকে হস্তান্তর করি। এখন আমরা হেতালের পাতা ভাঙতেছি, কারু বানাবো বলে। আচ্ছা, এটা কি এই পাতা দিয়ে বানাইতে হয়? হ্যাঁ, অন্য পাতা দিয়েও হয়, গোল পাতা। এখন আপাতত এখানে এইগুলা আছে বলে এইগুলা ভাঙতেছি। যখন এগুলো থাকবে না তখন অন্য কিছু ব্যবস্থা করব, যেমন মনে করেন কাঁচা গড়ানি পাতা টাতা দিয়ে না পাইলে আর ওই দিয়ে বানিয়ে কাটছি। বনের ভিতরে খুব সতর্কতার সাথে মাওয়ালরা হেসেল গাছের পাতা দিয়ে বানিয়ে নিচ্ছে মৌচাকে ধোঁয়া দেওয়ার জন্য কারু। বন্ধুরা এই বনের ভিতরে আমরা শুশু শব্দ শুনতে পাচ্ছি, মৌমাছি অনেক দৌড়াইলে যেরকম শব্দ। আসলে এই শব্দটা বাতাসের না কিসের সেটা আমি বলতে পারবো না। এই অভিজ্ঞতাটা আসলে অনেক চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। এই যে আমি যেখানেই যাচ্ছি দেখুন গনি ভাই আমার পেছনে না, আমাকে বলতেছে আপনাকে আমি একা ছাড়বো না, আপনি যেখানে থাকবেন আমি পেছনে থাকবো। দেখুন এটা ভালোবাসা ছাড়া এরকম মানুষ কিন্তু পাওয়া পসিবল হবে না। উনি কিন্তু নজর রাখতেছে চতুর্দিকে, কারণ আমরা কিন্তু অনেক গভীরে আসছি। আপনারা জানেন যে গভীরে না আসলে কখনোই মৌচাক পাওয়া যায় না। এটা সুন্দরবন, এটা সবসময়ের জন্য, হ্যাঁ এরকম সবসময়ের জন্য গাছের ফাঁক দিয়ে সবসময়ের জন্য লক্ষ্য রাখতে হবে। বাঘের পদচিত্র আছে কিনা লক্ষ্য করতে হবে, বাঘের প্রস্রাবের ঘ্রাণ আছে কিনা লক্ষ্য করতে হবে, বাঘের মানে মল আছে কিনা লক্ষ্য করতে হবে, বন্য প্রাণীর সাইডটা খেয়াল করতে হবে। তাহলে কিন্তু আমাদের
মানে বিপদ হবে না। তবে লক্ষ্য করার আইডিয়াটা হচ্ছে নিচু করে তাকাইলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। বেশি বেশি এইভাবে এইভাবে কারো বানানোর জন্য যথেষ্ট পরিমাণ হ্যাসেল গাছের পাতা না পেয়ে চলতে থাকলাম বনের গভীরে। ভাই আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা এটা, মানে আমার লাইফে মানে এরকম কোনো অভিজ্ঞতা আমি পাই নাই। আমি জীবনে অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় গেছি, অনেক দেশে ঘুরছি, কিন্তু এই অভিজ্ঞতার মতো কোনো অভিজ্ঞতা আমার হয় নাই। বনের ভেতরে খুব সতর্কতার সাথে মাওয়ালরা হ্যাসেল গাছের পাতা দিয়ে বানিয়ে নেবে মৌচাকে ধোঁয়া দেওয়ার জন্য কারু। এই গাছটার নাম হলো হেতালি গাছ। শহরে যেমন খেজুর গাছ, আমাদের সুন্দরবনের ভিতরে এটার নাম হলো হেতালি গাছ। হেতালি গাছের খেজুরের মতো ফল হয় এবং এটা আমরা খাই, বানরে খাই বেশি। এই সব কিছু করলাম, একটা জিনিস নিয়ে আসি নাই, সেটা হলো খাবার পানি। খাবার পানি আনছি ভাই। আচ্ছা, তবে আমার একটা অনুরোধ, বাংলার যত সুন্দরবনের উপকূলীয় লক্ষ লক্ষ মানুষ আমরা সুন্দরবনে কাজ করি, তো সেক্ষেত্রে আমি একটা দাবি করব সবার কাছে যে সুন্দরবনের ভিতরে যেয়ে যদি আমাদের সামনে আল্লাহর কাছে দোয়া করি যেন না পড়ে, যদি পড়েও যায় ইনকেস, আমরা কি করব তখন? বাঘের দিকে চেয়ে থাকবো, ও যারা মুড নেয় আমি সেরা মুড নেবো, ও যদি গর্জন দেয় আমিও গর্জন দেবো এবং লাঠি দিয়ে বিরাট জোরে জোরে শব্দ করবো। কিন্তু লাঠিটা যখন বাড়ি মারতি, যেখানে মারতেছি ওই দিকে দেখবো না, বাঘার চোখের দিকে চেয়ে থাক, ভাই আজিস কোথায়। কিন্তু আমরা আগাবো না, আমরা যখন পিছাবো তখন পা কিন্তু এরকম করব, তা না হলে গাছে বেঁধে পড়ে গেলে ও কিন্তু সহজেই যাবে আমাদেরকে খেতে। সো এটা আমরা সবাই মাথায় রাখবো। বন্ধুরা, এই যে কারু বাঁধতেছে, এটা দিয়ে ধোঁয়া দেওয়া হবে। আর ওখানে দেখুন গনি ভাই কিন্তু পাহারায় আছে, কারণ আশপাশে অবস্থা ভালো না, কখন কোন দুর্ঘটনা ঘটে কেউ বলতে পারে না রে ভাই। এই জন্য এখানে যারা কাজ করতেছে তারা তাদের মতো করতেছে, আর ওইদিকে গনি ভাই কিন্তু চতুর্দিকে লক্ষ্য রাখতেছে, কারণ ওনার অভিজ্ঞতা অনেক বেশি। উনি কিন্তু একটা কথাই বলছে যে 20 গ্রামের একটা পাখি যদি কোনো পাতা ফেলে সেটাও আমাদের কানে রাখতে হবে এই সুন্দরবনের ক্ষেত্রে। এটা কিন্তু মুখের কথা না, এটা তাদের অভিজ্ঞতার কথা। সুন্দরবনে চলতে গেলে সাপ, বাঘ, ভাল্লুক এগুলো আছে, তার জন্য হাতে সবসময় একটা লাঠি হলে একটা লাঠি ভাইয়ের মতন কাজ করে আর কি। সবার ক্ষেত্রে তার সুন্দরবনে চলায় একটা তার লাঠি হলে সেটা আর কি সে সাহস পায় আর কি। শত্রুরা আসলে অন্তত লাঠি দিয়ে, বাড়ি দিয়ে শব্দ করে তাকে সরানো সম্ভব। আমি অনেকটা চাপে থাকি বুঝছেন, যদি কোনো মেহমান আমার সাথে আসে সেটাকে সাপোর্ট দিয়ে তাদেরকে আমি আগে এলাকায় নিতে পারি, সেটাই আমার চেষ্টা থাকে। এখানে যদি কোনো দুর্ঘটনা হয় আমি মরতে রাজি, কিন্তু আমার কোনো গেস্টদেরকে তিল পরিমাণ ক্ষতি হতে আমি বেঁচে থাকতে দিব না। বন্ধুরা, এই যে গাছ, এটা গরান গাছ বলে। এই গাছে যে এই যে ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলের মধুই কিন্তু সংগ্রহ করে মৌমাছি। এর জন্যই এই সুন্দরবনের মধুর কিন্তু দামও বেশি, টেস্টও বেশি। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মৌমাছি উপরে শব্দ করতেছে, ভু ভু শব্দ হচ্ছে, আর আমরা প্রচণ্ড হাঁটতেছি। আমিও ঘেমে গেছি, আর এই যে গনি ভাই ঘেমে গেছে। গনি ভাই তো সব সময় টহলের মধ্যেই আছে। এখন আমাদের বাধা হয়ে গেছে, আমরা কোথায় মৌচাক আছে সেটি খুঁজব। প্রায় 2 ঘন্টা হ্যাসেল গাছের পাতা খুঁজে কারু বানানো শেষ করে চলতে শুরু করলাম মৌচাক খুঁজতে। বন্ধুরা, এই যে খুলিশা গাছ, এই খুলিশা গাছে সাদা ফুল দেখতে পাচ্ছেন। এই ফুলের মধু সংগ্রহ করে মৌমাছি, আর সেই মধুই কিন্তু এই সুন্দরবনের যারা বসবাস করেন তারা সংগ্রহ করে থাকে।
প্রায় 1 ঘন্টা যাবৎ বনের বিভিন্ন জায়গায় সবাই মিলে খোঁজাখুঁজি করছে মৌচাক, কোথাও খুঁজে পাচ্ছে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কোনো পেশাই কিন্তু সহজ না। এই যে ওনারা মধু সংগ্রহ করে। আপনারা যখন মধু কিনতে চান অনেক সময় বলেন সঠিক খাঁটি না নকল, অনেক কিছুভাবে যাচাই বাছাই করেন। ওনারা এই খাঁটি মধু এভাবেই সংগ্রহ করে। আর এই খাঁটি মধু খুব সহজেই কিভাবে পাবেন সেটি বলে দেবো এই ভিডিওতে। এখানে গনি ভাই আছে, গনি ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করলে আপনারা এই খাঁটি মধু পেয়ে যাবেন। এখানে এসেও কিন্তু খাঁটি মধু নিতে পারেন। উনি খুবই ভালো মানুষ, ভদ্র মানুষ, যিনি শত শত মানুষের জীবন বাঁচায় নিজের জীবন বাজি রেখে। সেই লোক কখনো অন্তত 2 নাম্বার হতে পারে না। যাই হোক, গনি ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা এরকম খাঁটি মধু পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা মধু সংগ্রহ করার জন্য আসছি এই মাওয়ালদের সাথে। তো ওনারা অনেক খোঁজাখুঁজি করতেছে, মৌচাক কোথাও পাচ্ছে না। মানে মৌচাক যে সব জায়গায় থাকে বিষয়টা এরকমও না। ওনারা কিন্তু বনের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছে। দেখি যেখানে পাবো আমরা সেখানেই কিন্তু চাই কাটার ব্যবস্থা করবো। গনি ভাই সবাইকে বলছিল বনের এই জায়গায় পাওয়া যেতে পারে, তাই তো সবাই তাড়াহুড়া করে নৌকা থেকে নেমে যাচ্ছি বনের গহীনে। হ্যাঁ আছে আছে, ওগুলো নিয়ে আইলি। ভাই আমরা কি মৌচাক পাইছি? পাইছি। কোনো কথা বলা যাবে না এখন। কথা বললে কিন্তু ওই মৌমাছি আমাদেরকে এমন কামড়াবে যে আমরা আর এখানে থাকতে পারবো না। এই জন্য ছোটো ছোটো করে কথা বলতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে খুঁজতে খুঁজতে মৌচাক পেয়ে গেছি। এখানে বেশি জোরে কথা বলা যাবে না, সব দিকেই ভয়, বাঘের ভয়, বিভিন্ন জীবজন্তুর ভয়, পাশাপাশি মৌ কিন্তু শব্দ পেলে উড়াউড়ি শুরু করে এবং ফুল ফলিয়া দিতে পারে, যার কারণে আমাদের কথা বলা যাবে না। অবশেষে মৌচাক খুঁজে পেয়েছি আমরা, তাই তো হ্যাসেল গাছের পাতায় আগুন দিয়ে চলতে শুরু করলাম সামনের দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কত বড় রিস্ক। হাজার হাজার মৌমাছি, সেই মৌমাছি আমরা নিচে আছি যাতে আমাদের আমার এই পাশে চাক নিলে আমি একটু ফাঁকা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ। তাহলে সব ধোঁয়া আর লাগবে না। চাক নিয়ে সব দেখতে পাচ্ছেন আমরা একদম ছাড়তে পারতেছি না। চাকটা দেখেন, আমার এই সাইডে চাকটা দেখেন। এই যে হ্যাঁ নাও। ওইটা না, ওইটা না, ওই ওর ময়লাটা ফেলাই তো। টিমের দিকে তোর বায় আছে, এই পাশে আসে ভাই, আমি তোর বায় আছে, তোর বায় আছে। তারা পুরো এইভাবে আমরা সুন্দরবনে সুন্দরভাবে এই ভালো মধু আর কি, 1 নম্বর খাঁটি মধু আমরা মানুষকে খাওয়ার জন্য চেষ্টা করি।
আর আমাদের গনি ভাই সাথে আছে। গনি ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা সুন্দরভাবে এই খাঁটি মধুটা আমাদের এখান থেকে পাতি পারেন। আর যারা আর কি অনেক প্রতারিত হন নকল মধু নিয়ে, অনেকে অনেকভাবে বুঝায়। আর আমরা আজকে সরাসরি আমাদের ভাইরা সাথে আছে, গনি ভাইও আছে। গনি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আপনারা সুন্দরবনের একদম খাঁটি মধু এখান থেকে আপনারা নিতে পারবেন। বন্ধুরা, অবশেষে আমাদের মিশন কমপ্লিট। দেখতে পেলেন যে কিভাবে মধু সংগ্রহ করা হয়, কিভাবে এই সুন্দরবনের মানুষ জীবন জীবিকার জন্য কতটা কষ্ট করে। হ্যাঁ, আমার পোকা কামড় দিছে আর কি, কয়টা? এই একটা কামড় দিছে। বন্ধুরা, প্রায় 3 ঘন্টা এই অভিযান চালিয়ে আমরা মধু সংগ্রহ করতে সক্ষম হয়েছি। মধু টপ টপিয়ে পড়তেছে। বিসমিল্লাহ। হ্যালো ভাই। হ্যাঁ, এই জামেছি হ্যাঁ, এটা কি খান। আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, অভিজ্ঞতা কেমন? ভাই অভিজ্ঞতা, ভয়ের অভিজ্ঞতা বেশি। মানে এত রিস্ক নিয়ে কাজ করা, মানে প্রতি সেকেন্ডে একটা ভয়ে আতঙ্কে থাকতে হয়। আরে ভাই আসি তো আমরা, সব শেষে আলহামদুলিল্লাহ। আসি নাকি? গনি ভাই একটু নেন। আমরা কি কখনো কোনো দিন রেখে আসবো, চলে আসবো? কখনো কোনোদিন না। আপনাদের কোনো ক্ষতি হতে আমরা দিব না। বন্ধুরা, 3 ঘন্টা সেই বনের ভিতরে খোঁজাখুঁজি করার পর অবশেষে আমাদের মিশন সাকসেস হয়েছে। এটা ভর্তি মধু। এই মধু আমি বাড়িতে নিয়ে যাব। এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। আর এটা সুযোগ করে দিছে গনি ভাই। আপনার অরিজিনাল মধু নিতে চাইলে গনি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। পাশাপাশি এই পর্যটন এলাকা যদি ঘুরতে চান তবুও গনি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি আসলেই অনেক অনেক ভালো মানুষ। স্বার্থ বুঝে না উনি ভালোবাসা খুঁজে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মৌচাক ভর্তি মধু। আমি একটু খেয়ে দেখি। এই টেস্ট বেশি এমনি মধুর মতো না। আর আমার তো এমনি মিষ্টি প্রিয়। খাওয়ার অভ্যাস কম, যার কারণে লোভ সামালিতে পারলাম না। খাইলাম, ভালো লাগলো। যাই হোক, খাঁটি মধু নিতে চাইলে গনিবার সাথে কথা বলবেন। আমি গনিবার নাম্বার ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো।